জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত এটিএন নিউজের ঈদের বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডায়। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে থাকবো আমি বাবলি ইয়াসমিন। আর আজ আমার সঙ্গে আড্ডায় কে আছেন সে কথা বলতে গেলে বলতে হয় শিশু শিল্পী হিসেবে যার অভিনয় জীবন শুরু হয় সিনেমার মাধ্যমে, বড় হয়ে তিনি এখন নায়িকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তাকে পরিচয় করে দিই, তার নাম হচ্ছে প্রার্থনা ফারদিন দিঘি। নিশ্চয়ই চিনতে পারছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে এই আয়োজনে। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রথমে একটু শুরু করি যে ঈদ কেমন কাটলো আপনার? ঈদ তো বরাবরই ভালো কাটে আসলে। আমার মনে হয় ঈদ এরকম একটা ফেস্টিভ্যাল যে আমাদের মন খারাপ থাকলেও মনে হয় ঈদটা আমাদের ভালোই যায়। কিন্তু এবারের ঈদটা যেহেতু আরো বেশি স্পেশাল আমার জন্য, তো খুবই ভালো কাটছে। আমরা সেই স্পেশাল ঈদের আড্ডাটাও শুরু করব। তবে শুরুতে একটু জানি, সেটি হচ্ছে যে আমরা তো ছোটবেলায় আমাদের ঈদগুলো যেমন থাকে সবসময় আমরা উপহার পাওয়ার জন্য উন্মুখ থাকি, কিন্তু প্রার্থনা ফারদিন দিঘি তো এখন অনেক বড় হয়ে গেছে, নিজে ইনকাম করতে শিখে গেছে। উপহার নিশ্চয়ই দেওয়া হয়, বাবাকে কিনে দেওয়া হয়? হ্যাঁ, এটা তো মাস্ট। এটা আমি, বাবা, ভাইয়া, তারপর আমার মামা, তারপর আমার কিছু কাজিন থাকে, সবাইকে টুকিটাকি একটু গিফট না দিলে আসলে এখন ভালো লাগে না। পাওয়া হয় কেমন? পাওয়া হয়, অবশ্যই পাওয়া হয়, সবার থেকেই পাওয়া হয়। মানে সালামিটাও পাওয়া হয়, গিফটও পাওয়া হয়, সালামিটা দেওয়াও হয়, গিফটও দেওয়া হয়। তো এই জিনিসটা মানে এখন একটা বাটোয়ারার মধ্যে হয়ে গেছে যে আমিও পাচ্ছি, আমিও দিচ্ছি। দেলোয়ার জাহান ঝন্টুর তুমি আছো তুমি নেই সিনেমা দিয়ে তো শুরু হলো যাত্রা। মার কাছ থেকে অভিনয় নিশ্চয়ই অনেক দীক্ষাই এসেছে। মাকে ঈদে কি মিস করা হয়? মাকে তো অবশ্যই ঈদে মিস করা হয়। অনেক বছর হয়ে গেছে আসলে মার সাথে ঈদ হয় না, তো ওই জায়গা থেকে তো অনেক বেশি মিস করি। এবং তার সাথে ঈদের স্মৃতি মোটামুটি স্পষ্ট যতটুকু মনে আছে, ওই জিনিসগুলোও খুব মিস করি ঈদের সময়টা। আমরা ঈদের কথা যখন বলছিলাম, আসলে বড় হয়ে যখন উপহারগুলো দেওয়া হয়, ঈদ নিশ্চয়ই অনেক ব্যস্ততার মধ্য দিয়ে চলে যায়। এছাড়াও শুনছিলাম যে এবার ঈদটা তো নিঃসন্দেহে অনেক বেশি স্পেশাল, সেই আড্ডাতে আসছি। এর মধ্যে মনে হয় বেশ কিছুদিন আপনি আমেরিকাতে ছিলেন। হ্যাঁ, কিছুদিন ছিলাম। আচ্ছা, সেখানে জায়েদ খানের সঙ্গে দেখা হয়েছিল এবং তিনি সম্ভবত টাইম স্কোয়ারে ডিগবাজিও দিয়েছিলেন, এরকম ঘটনাগুলো একটু শেয়ার করি। না, উনি বরফে ডিগবাজি দিয়েছিল। আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম আলবেনিতে, তো ওখানে সে বরফে ডিগবাজি দিয়েছিল। প্রায় মাইনাস কত 12 কিংবা 14 এরকম ছিল টেম্পারেচার, -14 মতো। ওটাতে বরফে উনি ডিগবাজি দেয়। আর টাইম স্কোয়ারে আমরা ঘুরতে যাই, তখন আমরা ফান করে একটা ভিডিও বানাই যে তুমি এত জায়গায় ডিগবাজি দিয়েছো, তুমি টাইম স্কোয়ারে কবে ডিগবাজি দিবে। তারপর দিল না, ওইবার দেওয়া হয়নি। তো উনি বলেছে যে এবার এটা সাসপেন্সে থাকুক, তুই পরের বার তারপরে একটা ডিগবাজি দিব। আচ্ছা, অনেকের মনের মধ্যে প্রশ্ন, দেখি কি আসলে আমেরিকায় সেটেল হতে যাচ্ছে? সেই প্রশ্নের উত্তর কি আমরা এই আড্ডায় জানবো? না, সেটেল হওয়ার তো কোনো এখনো মানে এরকম চিন্তাই নেই মাথায়। আমি তো জাস্ট আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে, ঢালিউড অ্যাওয়ার্ডে। ওখানে আমি অ্যাওয়ার্ড রিসিভ করতে গিয়েছিলাম মূলত। তো ওইটার সুবাদেই আসলে অ্যাওয়ার্ড রিসিভ করে দেন আসা যাওয়া করতে করতেও আসলে 2 দিন পার হয়ে যায়। আর আমার আপন খালা থাকে ওখানে ইউএসএতে, তো ওখানে সবার সাথে একটু দেখা করা, খালার বাসায় একটু ঘোরা 2-3 দিন করতে করতে সময় মিলিয়ে মনে হয় নেটিজেনরা একটু বোঝার চেষ্টা করেছে সেখানে দিঘি আসলে সেটেল হতে চায় কিনা। প্রথমবার গেলাম, অনেক ধরনের প্রশ্ন তো আসলে সকলের মধ্যে থাকে। এবারে ঈদ অনেকটা স্পেশাল, যেমনটি শুরুতে বলছিলে। জঙ্গলি সিনেমার যে বিষয়টি, বিশেষ করে সিয়ামের সাথে একটা গান বেশ জনপ্রিয়তা পেয়েছে, সেই অভিজ্ঞতার কথা একটু জানি। জঙ্গলি আসলে খুব স্পেশাল একটা সিনেমা আমার কাছে, কারণ আমার মনে হয় অনেকদিন পরে এরকম বিগ কাস্টিং, বিগ বাজেট অ্যান্ড বিগ স্ক্রিনের একটা ফিল্ম, ডিরেক্টর থেকে শুরু করে সবাই আসলে খুব টপ নচ পার্সনে পুরো হোল মুভিটাতে। তো ওই জায়গা থেকে খুব স্পেশাল একটা ফিল্ম, এবং একটা ফেস্টিভ্যালে যাওয়া, ঈদের মতো একটা ফেস্টিভ্যালে একটা সিনেমা যাওয়া অনেক বড় ব্যাপার। তো নায়িকা হওয়ার পরে আমার প্রথম ঈদে সিনেমা যাচ্ছে জঙ্গলি দিয়ে। মানে এই চরিত্রটা সম্পর্কে একটু যদি জানতে চাই, যে এটা কি একটা কেমিও চরিত্র, অনেকেই প্রশ্ন করছেন এমন, সেই চরিত্রটা এটা অসম্ভব আমি বলবো গুরুত্বপূর্ণ একটি চরিত্র আসলে। জঙ্গলির টার্নিং পয়েন্টও হতে পারে, এটা একটা গল্পের টার্নিং যেমন থাকে, হয়তোবা এই চরিত্রটা দিয়ে একটা টার্নিং আসে। এবং এটা আসলে রিভিল তো কোনোভাবে করতে চাই না, কিন্তু এই চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। চ্যালেঞ্জিং ছিল কারণ এই ক্যারেক্টারের আশেপাশে দিয়েও আমার কোনো রকম কোনো মিল নেই। আমি বলবো একদমই থাকে না
হোল ডিফারেন্ট, মানে একটা জিনিস তো মানুষের মিল থাকে, কিন্তু আমার সাথে আসলে এই ক্যারেক্টারের কোনো মিল নেই। তো ক্যারেক্টারটার নাম নূপুর, তো নূপুরের সাথে আমার আসলে কোনো রকমই মিল নেই। তো সেই জন্যই কি চ্যালেঞ্জটা আরো বেশি ছিল, যে আরো বেশি ছিল, প্রত্যেকটা বিষয় আসলে অ্যাডপ্ট করতে হয়েছে, এত ক্রিটিক্যাল ওয়েতে আসলে থিংক করতে হয়েছে এই ক্যারেক্টারটা করতে গিয়ে, যে আসলে এই এক্সপ্রেশনটা কিভাবে দেওয়া যায়, যেটা হয়তো বা কখনো আমি দেইনি, কিংবা এরকম মেন্টালিটি আমি ক্যারি করি না যেরকম এক্সপ্রেশন আমাকে দিতে হয়েছে। তো সব মিলিয়ে এই ক্যারেক্টারটা যেমন চ্যালেঞ্জিং ছিল, ক্যারেক্টারটা ক্রিটিক্যাল ছিল, ক্যারেক্টারটা আমি বলবো কাইন্ড অফ আ বোল্ড টাইপের একটা হারসেলফ একটা ক্যারেক্টার। পরবর্তীতে যখন দেখা হলো নিজের অভিনয় সেখানে, সেই অনুভূতিটা কেমন ছিল? আমি খালি আল্লাহ, আমি এরকম ব্যাপার ছিল যে আমি কি এরকম নাকি, এরকম কেন করছে ক্যারেক্টারটা। সো এই ব্যাপারটা মানে সবাই এই অ্যাপ্রিসিয়েশনটা সবাই দিচ্ছিল, যে তুমি যেটা না, তুমি ওইটা পর্দায় করে দেখাতে সক্ষম হচ্ছ, এটাই আসলে সফলতা তোমার। একদম একদম। আর এই যে গানের কথা বলছিলাম, অনেক জনপ্রিয়তা পেয়েছে, টিকটকে সবাই ব্যবহার করছে, এই গানের ফিডব্যাকটা কেমন আসছে? গানটা আসলে জঙ্গলি যতটা স্পেশাল, তার থেকে আমি বলবো গানটা আমার জন্য আরো বেশি স্পেশাল। কারণ কি, প্রথমত প্রিন্স মাহমুদ ভাইয়ের সুরে, কথায়, মানে হোল প্যাকেজটা ওনার করা। সঙ্গীত আয়োজন করেছে আমাদের ইমরান, কণ্ঠ দিয়েছেন তাহসান ভাইয়া, আতিয়া আনিশা। সো আমার সিনেমায় আমার একটা গান, প্রিন্স মাহমুদ ভাই, তাহসান ভাই, এরকম একটা কম্বো, সেই কম্বোতে আমি আছি, এই জিনিসটা এখনো চিন্তা করলে না মনে হয় আমি ড্রিমে আছি, এরকম একটা ব্যাপার। যে এটা তো একটা নস্টালজিয়া সবার জন্য, এটা অনেক মানুষের নস্টালজিয়াতে হিট করে, যে আসলে প্রিন্স মাহমুদ তাহসান এই জুটিটা, এবং আমরা অসংখ্য ভালো গান পেয়েছি তাদের। ওই জায়গা থেকে এই জুটিটার গানে আমি এত তাড়াতাড়ি, মানে এটা তো একটা স্বপ্নের চিন্তারও বাইরে ছিল, এটা আমার মানে চিন্তাও আসেনি কখনো। একদমই তাই। এবং মানুষ পছন্দ করেছে, সবচেয়ে বড় কথা, যেখানে যাচ্ছি মানুষ বলছে যে তারা জনম জনম দেখেছে, এবং এটা অনেকদিন, বেশ কিছুদিন ট্রেন্ডিংয়েও ছিল রিলিজ হওয়ার পরে। তো সবকিছু মিলিয়ে এই গানটার সাথে অনেক বেশি আসলে ভালোবাসা। এদের তো আসলে আরো একটা সিনেমাতে অভিনয় করার কথা ছিল, টগর নাম সম্ভবত, ওইটা এই ঈদে ছিল না, ওইটা পরের ঈদে ছিল। পরের ঈদে, আচ্ছা। সেটা থেকে সরে আসা হয়েছে, এখন পর্যন্ত কি সরে আসার সিদ্ধান্ত হয়েছে? এর কারণ কি? টগর নিয়ে আসলে কোনো কথা বলতে চাই না, আমার মনে হয় এটা চ্যাপ্টার যেহেতু শেষ হয়ে গেছে, ওইটা যেহেতু মানে পুরোপুরি বাদ হয়ে গেছে, জীবন থেকে আলাদা হয়ে গেছে, সো ওই সিনেমা নিয়ে আসলে মন্তব্য করতে চাই না। আমার মনে হয় যে কাজগুলো করেছি কিংবা যে কাজগুলো সামনে করব, ওগুলো আমার মুখ থেকে আসে বেশি ভ্যালুয়েবল। দিঘি আসলে সোশ্যাল মিডিয়াতে বা নেটিজেনদের কাছে অনেক বেশি আলোচনা সমালোচনার একটা বিষয়, এই জন্যই প্রশ্নগুলো করা। রায়হান রাফির যখন সুড়ঙ্গ সিনেমা থেকে আসলে বাদ পড়ে যাওয়ার যে বিষয়টি আসলো, সেটা নিয়েও নানা ধরনের কথা হয়েছে। বাদ পড়ে যাওয়ার বিষয়টা আসলে কেন এসেছিল তখন? ওই সময় তো আসলে আমি জানি না কেন বাদ পড়ে যাওয়ার বিষয় হয়েছিল, আমি নিজেও মানে হুট করেই দেখেছি। সো মেবি এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও ছিল হয়তোবা, আমার দিক থেকেও হয়তোবা জিনিসটা অন্যভাবে হ্যান্ডেল করা যেত। এটা আসলে আরো 2 বছর আগের ঘটনা, সো ম্যাচুরিটি তখন আমি বলবো হিট করেনি ওই সময় আমাকে। আচ্ছা, অভিজ্ঞতার মধ্য দিয়ে ধীরে ধীরে দিঘি শিখে শিখে আরো বেশি আসলে আমি বলবো এই অভিজ্ঞতাগুলো যদি নাই আসে, আমি বলবো আমার সামনের সিদ্ধান্ত কখনো স্মুথ হবে না। আমি সামনের সিদ্ধান্ত আরো অনেক বেশি স্মুথলি নিতে পারি একমাত্র আমি বলবো এই অভিজ্ঞতাগুলোর জন্যই। বাহ, চমৎকার। কিন্তু তারপরে রায়হান রাফির একটা ওয়েব ফিল্মে অভিনয় করার কথা ছিল, এখনো আছে। সেটা নিয়ে কি কথা বলা যাবে? হ্যাঁ, সেটা নিয়ে একটু কথা বলুন। মানে একটা কথা হয়েছে আমাদের ফিল্ম করার, তো যেহেতু সে এখন মানে একের পর এক খুব বড় বড় কাজ করে যাচ্ছে, সো আমরা ওই কাজটা একটু ডিলে করছি, এবং তারপরে আবার আমিও কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তো সব মিলিয়ে আমরা আসলে একসাথে সময়টা বের করতে পারছি না, এবং আমাদের আরও কিছু প্রি প্রোডাকশনের কাজ সম্ভবত বাকি। তো হোপফুলি আশা করা যায় যে আমরা খুব শীঘ্রই আসলে নেক্সট এই কাজটা ধরতে পারবো। আচ্ছা, প্রার্থনা ফারদিন দিঘির যে অভিজ্ঞতার জায়গা, সেটা হচ্ছে একেবারে বাবা মার সুবাদে হলেও একটা জন্ম থেকে দেখা, আমরা বলতেই পারি জন্ম থেকে দেখা, ছোটবেলা থেকে দেখা। সেই অভিজ্ঞতার জায়গা থেকে যদি জানতে চাই, ছোট্ট একটা ক্যারিয়ারে এই যে বলা হয় যে এখানে সিন্ডিকেট ছাড়া আসলে বড় স্টার হওয়া যায় না, সেটা নিয়ে আসলে অভিমতটা কি? হ্যাঁ, এটা তো অবশ্যই সত্যি কথা। সিন্ডিকেট ছাড়া স্টার হওয়া যায় না এটা বলবো না, সিন্ডিকেট ছাড়া এখন কাজ করা কঠিন, এটা সত্যি কথা। যেমন এখন আসলে ডিরেক্টরস ফেভারিট, কো আর্টিস্ট ফেভারিট, প্রোডিউসার ফেভারিট, চ্যানেল ফেভারিট, এরকম অনেক কিছু হয়ে গেছে যে নাটক করতে গেলেও চ্যানেল ফেভারিট থাকে, এরকম অনেক আসলে আর্টিস্টের মধ্যে আসলে সম্পৃক্ত হয়ে গেছে যে এই কয়টা আর্টিস্ট ছাড়া আমরা সামনে এই কয়টা কাজ করব না। তো যেটা হয় যে অনেক সময় ওই কয়টা কাজ যখন পিছিয়ে যায় বাকি আর্টিস্টরা, তখন অনেক দিন তাদের দেখা যায় না। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এই সিন্ডিকেটটা যদি আমরা একটু ভেঙে
অবশ্যই ফেভারিট আর্টিস্টের সাথে আমি দুইটা করব, বাট আমার নতুন আর্টিস্টের সাথে আমি একটাই করে দেখি যে কেমন হয় কাজটা। এই এই সুযোগটা রাখা উচিত। সাইবার বুলিং এর শিকার হয়েছেন নানান সময় নানাভাবে, সেই অভিজ্ঞতাগুলো আসলে কেমন ছিল বা কিভাবে সেটাকে আসলে উতরালেন, নিজে বের হয়ে আসলেন সেই বিষয়গুলো থেকে? প্রথম তো খারাপ লাগতোই, আসলে আমি বলবো যে এই সাইবার বুলিং এগুলো তো খুব খারাপ লাগেই। প্রথম দিকে তো নেওয়াটা খুব টাফ, কারণ প্রথম যখন জিনিসটা ফেস করা ওইটার সাথে এখন এর অনেক তফাৎ আছে। সো প্রথমবার ফেস করাটা খুব আলাদা, তখন খারাপ লেগেছে। বাট যে জিনিসটা হয়েছে যে এটা কন্টিনিউয়াসলি মানুষ করে যায়, এটা আসলে কেউ থামাতে পারে না, তারা থামেও না। তো ওই জায়গা থেকে আসলে অ্যাভয়েড ছাড়া আমি বলবো কোনো বড় অপশন এখানে নেই। আর অ্যাভয়েডটা এখন এমন হয়ে গেছে যে অ্যাভয়েডটা খুব বড়সড়ভাবে অ্যাভয়েড করা, যে দেখবো না মানে দেখবোই সেটা না হয় আমাদের দূরের মানুষ যাদের আমরা চিনি না জানি না তাদের ক্ষেত্রে হলো, কিন্তু অনেক সময় হয় না যে কাছের মানুষরাও কোনো না কোনোভাবে বুলি করছে, কোনো না কোনোভাবে আসলে মনস্তাত্ত্বিক দিক থেকে একটা চাপের প্রভাব ফেলার চেষ্টা করছে, সেই বিষয়গুলো কিভাবে? আমার আসলে ওভাবে কাছের মানুষদের থেকে বুলি হওয়া হয়নি, যাদের থেকে বুলি হওয়া হয়েছে কিংবা যাদের থেকে আমার আসলে ওরকম মানহানিকর কোনো কিছু হয়েছে, আমি ধরে নিই তারা কখনো তাহলে কাছের ছিলই না, আমি কাছে তাদের মনেই করি না। এসব ফেস করার ক্ষেত্রে দেখি কতটা স্ট্রং। আমি স্ট্রং, আমার একদিন খারাপ লাগে, 2 দিন খারাপ লাগে। একদিন খারাপ লাগাটা আমি মনে করি স্বাভাবিক, দ্বিতীয় দিনের দিন খারাপ লাগাটা আমি অস্বাভাবিক মনে করি। খারাপ লাগাটা অবশ্যই থাকবে, একদিনের মধ্যেই থাকবে, 24 ঘন্টার মধ্যে আমাকে ভুলে যেতে হবে এবং সামনে আমাকে আগাতে হবে। কোনোভাবে সেটা আসলে বাড়তে দেওয়া যাবে না, কোনোদিন না। বাড়তে দিলেই তো আসলে কাজের উপর একটা প্রভাব পড়ে, আমার উপরেই প্রভাব পড়ে আসলে। আর সবার উদ্দেশ্যটা তো এটাই থাকে, তাই না? সেই উদ্দেশ্য তো আসলে সফল হতে দেয়া যায় না। আমরা জানি যে দেখি সবসময় স্টেজে একটু ধামাকাদার পারফরমেন্স করে থাকে, একটু মাসালাদার পারফরমেন্স করে থাকে, কিন্তু মাঝে একটা সময় একটু কম উপস্থিতি পাওয়া গেছে, এটার কারণ কি? এখন আসলে স্টেজের যে মানে যে প্ল্যাটফর্মটাতে আমরা কাজ করি, স্টেজটাতে যেটাতে কাজ করি, স্টেজে একটা সময় খুব সরব থাকা হয়েছে, এটা সত্যি, এখনো সরব থাকা হয়, কিন্তু যেই প্রোগ্রামগুলোতে দেখা যায় আমরা পারফর্ম করে থাকি, ওই প্রোগ্রামগুলোই আসলে খুব নীরব হয়ে এসেছে এখন। আমরা একটু কমই দেখছি, কর্পোরেট শোজ বলি কিংবা আমাদের বড় বড় যে কোনো ধরনের শোজ বলি, বাইরে একটু কম হয়ে আসছে, যার কারণে আমি বলবো সবারই আসলে স্টেজ কাঁপানো জিনিসটা একটু কমেছে। সিনেমার আইটেম গানগুলো তো বাংলাদেশে এখন বিশেষভাবে করা হচ্ছে, বিশেষ করে আমরা ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো দেখি সেগুলোতে বিশেষভাবে করা হচ্ছে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা কি? ওয়েল, আমি তো আসলে মিউজিক ভিডিও করেছিও এরকম কয়েকটা, 2-3টা মোস্ট প্রবলি মিউজিক ভিডিও হয়েছেও আমার। সো ওই জায়গা থেকে গান যদি অনেক বেশি ভালো হয় তখন অবশ্যই ভেবে দেখার মতো ব্যাপারটা। আর ঈদের সময় তো এই বিষয়গুলোর প্রতি বিশেষ আকর্ষণ থাকে, বিশেষ করে সিনেমার এই ধরনের গানের প্রতি। এরকম ইচ্ছা আছে কিনা যে কোনো ওই তো মানে গান যদি ভালো পেয়ে যাই তাহলে অবশ্যই আমি বলবো যে চিন্তা করে দেখবো যে করা যাচ্ছে কিনা এখন। আচ্ছা আচ্ছা, সিনেমা তো ঈদে আসলে ঈদকে কেন্দ্র করেই বিশেষ করে আমাদের দেশে অনেক বেশি সিনেমা রিলিজ হয়ে থাকে, সেক্ষেত্রে পছন্দের নিশ্চয়ই অভিনেতা অভিনেত্রী আছে, বা এখন পর্যন্ত যেগুলো জানা আছে যে এই সিনেমাগুলো আসছে, কার কার সিনেমা দেখা হবে নিজেরটা বাদ দিয়ে? সবগুলো দেখা হবে, মানে এটা আমার একটা অভ্যাস, আমি প্রতি ঈদে সব সিনেমা দেখি। মানে এমন না যে আমার সিনেমা আসছে বলে আমি কারোটা দেখবো না, কিংবা আমার সিনেমা আসছে বলে আমারটাই দেখতে হবে, কিংবা আমার সিনেমা আসছে না বলেও আমি কারোটা দেখবো না, এটাও না। আমি প্রতি ঈদ, মানে এইবার তো ঈদে আমার সিনেমা আসলো, এটা তো আসলে অনেক বছর পরে, কিন্তু বিগত প্রত্যেকটা বছর ঈদেই কিন্তু আমি প্রতিটা সিনেমাই আসলে দেখে আসছি, সো এবারও তাই হবে। মার্কিং যদি করতে বলা হয়, শাকিব খান, আফরান নিশো, সিয়াম, মোশাররফ হোসেন, পছন্দের জায়গাগুলোতে যদি বলতে চাই মার্কিং করার জন্য 1, 2, 3, 4 কে কে আসবে? না না, এখানে 1, 2, 3, 4 দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ মানে এইবার ঈদে আমরা যেই জিনিসটাতে অনেক বেশি সবাই হচ্ছে হুমড়ি খেয়ে পড়েছি, হোঁচট খেয়েছি, সেটা হচ্ছে যে একটার থেকে একটা সিনেমা আমি বলবো যে কন্টেন্ট যেমন ভালো, মেকিং তেমন সুন্দর, মানে কোনো সিনেমায় আমি এখান থেকে ফেলে দিতে পারবো না, আমি একটারও খুঁত ধরতে পারবো না যে ঠিক আছে এই সিনেমাটার মনে হয় এই জিনিসটা নেই, এই সিনেমাটার একটু পরে দেখলে হবে। এমন এমন সিনেমারও ক্ল্যাশ হচ্ছে এবার যে মনে হচ্ছে কখন কোনটার টিকিট পাবো, ওইটা শেষ করে আরেকটা শোতে কতক্ষণে ঢুকবো, এরকম মনে হচ্ছে। আর মজার বিষয় হচ্ছে যে আমাদের যত বড় বড় আল্লাহর রহমতে যত আমাদের যে স্টারসগুলো আছে, শাকিব খানের কথা বলি, সিয়ামের বলি, নিশো ভাইয়ের কথা বলি, যার কথাই বলি না কেন, সবার সিনেমা এবার আসছে। আমার মনে হয় এইটাই একটা অনেক বড় উৎসব, এটা একটা উৎসবের মতো হয়ে যাবে। আবার একটু ছোটবেলায় ফিরে যাই, ছোটবেলায় নিশ্চয়ই সিনেমা দেখা হতো, অনেক পরিমাণে দেখা হতো, বাবার হাত ধরে কি সিনেমা হলে যাওয়া হতো, দেখা হতো সিনেমা? হ্যাঁ,
যাওয়া হতো, অবশ্যই যাওয়া হতো এবং অনেক যাওয়া হয়েছে। আমার নিজের সিনেমা দেখতে অনেক যাওয়া হয়েছে। মোস্ট অফ দ্য টাইম দেখা যেত যে আমার নিজের সিনেমা দেখতে তো যাওয়া হতোই এবং অনেক মানে মানুষজন নিয়ে যাওয়া হতো। আমার হোল ফ্যামিলি দেখা যেত, প্রায় 20-25 জন মিলে আমরা সিনেমা দেখতে যাচ্ছি। তো অবশ্যই যাওয়া হয়েছে, অনেক যাওয়া হয়েছে। মার সাথে কোনো স্মৃতি মনে পড়ে এরকম? হ্যাঁ, মানে অ্যালাইন করতে তো সব আমার মা, কে যাবে, কোথায় যাব, কোন হলে যাব। তো তখন তো আর সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এগুলো ছিল না। আমরা বলাকা হলে অনেক সিনেমা দেখেছি। বলাকা হলের উপরতলায় যে ভিআইপি জোনটা, ওটা সবসময় বুক করা থাকতো, একটা শো আমাদের জন্য থাকবে এবং ওখানে আমরা এমনও হয়েছে যে সিট কম পড়ে যাচ্ছে, আমরা মাটিতে বসে পড়ছি, যে যার কোলে বসে পড়ছি, এরকম করে বসে একসাথে বসে সিনেমা দেখেছি। সেখানে তো আসলে আনন্দের কমতি নেই, ভালোবাসার কমতি নেই। একদমই তাই। হ্যাঁ, আমরা দেখি, দর্শকরা দেখে দিঘিকে অনেক সুন্দর সুন্দর একটা লুকে আমরা দেখতে পাই, একেবারে শাড়ি পরে। বিশেষ করে আমরা কিন্তু দেশীয় শাড়িতে বেশি দেখে থাকি। মার শাড়ি কি পরা হয়? হ্যাঁ, মার শাড়ি পরা হয়। মার শাড়ি অনেকবারই পরা হয়েছে। এর মধ্যে মার শাড়ি পরে ফটোশুটও করেছিলাম আমি, একটা খুব সুন্দর সুন্দর ছবিও আছে। পরা হয়, মানে একটু কম পরি, কারণ পরলে আসলে একটা অন্যরকম ফিল আসে। ওই ফিলিংটা খুব ভালোও লাগে, আবার একটা সময় কষ্টও দেয়। ওই জায়গা থেকেও আসলে মানে স্টোর করে রাখি এবং আমার মনে হয় বিশেষ বিশেষ দিনগুলোতে পড়ার চেষ্টা করি। আমি সেটা বিশেষ দিনটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে দিঘির জীবনে এখনো বিশেষ দিনটা আসার বাকি আছে। মার এরকম কিছু শাড়ি আছে যে শাড়িগুলা শেষ বিশেষ দিনকে কেন্দ্র করে পরা হবে, এরকম শাড়িগুলো আছে যে বিয়ের সময় বা ওই সময়টাতে আশপাশকে ঘিরে পরা হবে? অবশ্যই আছে, এরকম কিছু তো অবশ্যই আছে। এবং শুধু তাই না, আমি অনেক সময় চিন্তা করি যে মানে এরকম বাদেও কি কি বিশেষ দিন থাকতে পারে। যেমন আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে, অথবা দেখতে যাব মার শাড়ি পরে, আমার জন্মদিন, আজকে কেকটা কাটবো মার শাড়ি পরে, কিংবা মার একটা কোনো ড্রেস পরে। তো এরকম বিশেষ দিনের জন্য আমি রেখে দিয়েছি। মার শাড়ি পরলে আসলে অনুভূতিগুলো কেমন হয়, যে মাকে জড়িয়ে আছে এরকম মনে হয়? হ্যাঁ, খুব মানে অন্যরকম লাগে ব্যাপারটা। এটা আসলে খুব বেশি ভালো লাগে। কারণ কি, প্রত্যেকটা মেয়েরই তো শখ থাকে মার শাড়ি পরবো একটা সময় বড় হয়ে। তো ছোটবেলায় যখন মার শাড়িগুলো দেখতাম খুব ইচ্ছা করতো। এবং আমার মা দেখা গেল কোথাও গিয়েছি, আমরা এসে কাপড় চেঞ্জ করেছে, শাড়িটা মাত্র রেখেছে যে ভাঁজ করবে, আমি কোত্থেকে এসে জানি আঁচলটা নিয়ে এরকম করে একটু আয়নার সামনে একটু এরকম করছি। তো তখন থেকে একটা ইচ্ছা থাকে যে কবে আমি পরতে পারবো এটা। তো এখন যখন পরতে পারছি, ভালো তো অবশ্যই লাগে। খারাপ লাগার বিষয়টা হচ্ছে যে উনি দেখতে পারলো না, এটাই খারাপ লাগে। আচ্ছা, বিয়ে প্রসঙ্গ যখন আসছি, তখন আসলে বিয়ে নিয়ে তো আসলে নানা ধরনের ফ্যান্টাসি থাকে আমাদের নিজেদের মধ্যে, অনেক ধরনের আশঙ্কা থাকে। বিশেষ করে আমরা যখন চিন্তা করি, শ্বশুর বাড়ির কথা চিন্তা করি। হ্যাঁ, এই গল্পগুলো নিয়ে একটু ফিরবো, তবে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা ফিরে আসছি একটা বিরতি নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আরো গল্প করব, আরো আড্ডা দিব। দর্শক, একটা সময় হয়ে গেল বিরতি নেবার। জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত সেলিব্রিটি আড্ডার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত। আপনারা দেখছেন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত ঈদের বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডা। দেখি, আমরা আসলে বিয়ের কথা বলছিলাম, বিয়ের অভিজ্ঞতার কথা আমরা শুরু করতে যাচ্ছিলাম। সেখান থেকে একটু জানতে চাই, অনেকের তো অনেক ধরনের ফ্যাসিনেশন থাকে, যে অনেকের গ্রামে বিয়ে হয়, অনেকের অনেক দূরে দূরে বিয়ে হয়। এরকম কি কোনো ইচ্ছা ছোটবেলা থেকে আছে যে আমার বিয়েটা একটু দূরে হবে, যেখান থেকে আমি বাবার বাসায় আলাদা করে আসা যাওয়া করব? না 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 না, এরকম কোনো ইচ্ছা নেই। সরি, এরকম কোনো ইচ্ছা নেই যে দূরে হবে। আমি তো পারলে ভাবি যে বাবাকে ওই বিল্ডিং এ কিভাবে রেখে দেওয়া যায় যেখানে আমার বিয়ে হবে, মানে যতটা কাছে থাকা যায় ততটা ভালো। বিয়ে প্রসঙ্গ যখন আসলে তখন একটু জানি, বন্ধু তৌহিদ আফ্রিদির বিয়ের ব্যাপারে দাওয়াত কি পেয়েছিলেন? দাওয়াত পেয়েছি বলতে, ওরা তো মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, মানে বিয়ে হবে এটা ভেবে আসলে যাওয়া হয়নি। সো বিয়েটাও হুট করে, এবং বিয়ে করার পরে ওর সাথে কথা হয়েছে যে দোস্ত বিয়ে তো করে ফেলছে। মানে বিয়ের দিনই কি জানিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তখন ফোনে এই যে দেখতে গেলাম, দেখতে গিয়ে তো হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন বলে এখন কি, এখন বিয়ে হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে আসবো, এই করবো, বিভিন্ন রকম প্ল্যানিং। তো আমার প্রথম কথাটা এটাই ছিল, যাক বাবা আমি বাঁচলাম। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আসলে বিভিন্ন রকম রিউমার এন্ড এভরিথিং, এই জিনিসটা এতটা পরিমাণ প্যাকড হয়ে গেছিল, মানে এখন বিরক্ত লাগা শুরু হয়। মানে প্রতিবার একটা কথা শুনতে, না ওর ভালো লাগে না আমার ভালো লাগে। এবং প্রতিটা জায়গায় গেলে মনে হচ্ছিল যে, বিভিন্ন শোজে গেলে মনে হচ্ছিল যে ওই মোটিভ থেকে আসলে এই মোটিভে বেশি ধ্যান দেন মানুষের। তো এটা থেকে মনে হচ্ছে যে এবারও বিয়ে করার পর জিনিসটা
আমি বাঁচলাম। আফ্রিদি কি বলে, যার সাথে মানে বিয়ে হয়েছে সে তো অনেক পরিচিত ছিল, তখন একটু মানে কেমন লাগলো হুট করে শুনে যে তারা বিয়ে করেছে বা কিছু? না, আমার মনে হচ্ছে ইয়ে তো হোনা হি থা, মানে এটা তো আগের থেকেই জানতাম এই বিষয়টা, যে যেহেতু ওর পূর্ব পরিচিত, ওরা আসলে একটা রিলেশনশিপে পরিচয় ছিল না? আমার পরিচয় ছিল। আচ্ছা, ওরা একটা অনেকদিন ধরে রিলেশনশিপে ছিল। সো ওই জায়গা থেকে আসলে আমরা তো প্ল্যানিংই ছিলাম যে কবে হবে, বাট হুট করে যেভাবে হয়ে যাবে এইটাও আসলে মাথায় ছিল না। সো ওদের জন্য অনেক শুভকামনা, এবং তখন থেকেও আছে, এখনো আছে। কিন্তু আমি হ্যাপি যে ফাইনালি ও বিয়ে করতে পেরেছে, এবং ওর রিপ্লাইও এটাই ছিল, তুই বাঁচিস নাই, আমিই বাঁচছি। এই যে তৌহিদ আফ্রিদির যে ওয়াইফ, তার সাথে নাকি আপনারও আগে থেকে পরিচয় ছিল? মানে পরিচয় হচ্ছে ওর থ্রুতেই পরিচয়, তাদের সম্পর্কের জায়গাটাকে জানা ছিল, সবই জানতাম। আচ্ছা, তাহলে কড়া ভাবে তো আমরা আসলে ওইভাবে শুনিও নাই যে নেটিজেনরা আসলে এইভাবে বলছে, এই রিউমারগুলো ছড়াচ্ছে, সেটা নিয়ে দেখি আসলে কড়া একটা প্রতিউত্তর দিচ্ছে। কেন দিব? সেরকমও তো আমরা শুনি না, কেন দিব? সব কথার উত্তর আমাকে কেন দিতে হবে? আই এম নট বদার্ড অ্যাবাউট ইট। আচ্ছা, তাহলে কি সেটা এনজয় করতেন? হ্যাঁ, কোনটা মানে রিউমার তো প্রথম দিকে আমরা আসলে গায়ে লাগাই নাই। প্রথম দিকে এরকম ছিল যে আসলে রিউমার আজকে হচ্ছে, এক সপ্তাহ পর চলে যাবে, কিন্তু যখন আমরা দেখলাম 1 বছরেও রিউমার যাচ্ছে না, তখন আমরা বিরক্ত হয়ে গেছি যে এই জিনিসটা আসলে কিভাবে যাবে। এবং প্রতি জায়গায় যখন জিজ্ঞাসা করতো, প্রচুর বিরক্ত হয়ে যেতাম একটা টাইমে এসে, যে কেন ভাই এতবার বলার পরেও এই প্রশ্নটাই কেন করতে হবে। আচ্ছা, আমরা তৌহিদ আফ্রিদির সাথে দিঘির সম্পর্কের জায়গাটুকু জানি, আমরা সকলেই জানি। সেখান থেকে জানতে চাইবো যে দিঘির পছন্দের মানুষ কি আছে? এখনো তো না। আচ্ছা, এখন পর্যন্ত নেই? এখনো পর্যন্ত নেই। আচ্ছা, ঠিক আছে। দেখি বিয়ে করবে কবে, এরকম প্রশ্ন আসলে অনেক শুনতে হয় নিশ্চয়ই। আজকে যদি আবার আমি জানতে চাই, বিয়ে করব, সত্যি বলতে আমার প্ল্যানিং নেই যে কবে বিয়ে করব, বাট খুব যে শীঘ্রই হবে না, বাট উইদিন 5 ইয়ার্স যে হবে না, এটাও আমি মোটামুটি শিওর যে অ্যাটলিস্ট 5-7 বছর তো আমার মনে হয় লাগবে। 5 থেকে 7 বছর পর দেখি কেমন ছেলেকে বিয়ে করতে যাবে, তার বৈশিষ্ট্যগুলো আসলে কেমন হওয়া উচিত? 5 থেকে 7 বছর পরের বৈশিষ্ট্যগুলো তো আসলে এখন ওভাবে মাথায় আসছে না। আমি জানি যে 7 বছর পরে আমার তখন মেন্টালিটি কি হবে আমি জানি না, যদি চেঞ্জ হয়ে যায়। আর চেঞ্জ না হয়ে গেলে আমি বলবো একজন ভালো মানুষকে বিয়ে করতে চাই, এবং এক্সাম্পল হিসাবে বলবো আমার বাবার মতো একটা মানুষকে বিয়ে করতে চাই, এরকম কাম অ্যান্ড কুল অ্যান্ড স্লো অ্যান্ড স্টেডি, হু উইন্স দ্য রেস, এই টাইপের একটা পার্সন। আচ্ছা, বিয়ের বিষয়গুলো যখন আমরা দেখি, বিশেষ করে এখন বিয়ের আয়োজনগুলো হয় অনেক অসাধারণ করে, বিশেষ করে যারা শোবিজ অঙ্গনে কাজ করছে তাদের বিয়েগুলো একটু ফেরি স্টাইল টাইপের হয়ে থাকে, ডেস্টিনেশন ওয়েডিং যেটাকে আমরা বলে থাকি, সেটি হয়ে থাকে। আমরা তো মেয়েরা সবসময় ছোটবেলা থেকে একটু ফ্যাসিনেটেড থাকি যে আমার বিয়ের সময় আমি এইভাবে সাজুগুজু করবো, এইভাবে আমার আসলে বর আসবে। এরকম ফ্যাসিনেশনের গল্প কি দিঘির কাছ থেকে একটু শুনবো? এরকম ফ্যাসিনেশন বলতে আমার যখন যেই বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসের বিয়ে দেখি, তখন ওইটাই ভালো লাগে, মনে হয় আল্লাহ এভাবেই তো করা উচিত তাইলে। মানে আমার আসলে দেখতে এগুলো খুব ভালো লাগে, তাদের ডেস্টিনেশন ওয়েডিং হোক, তারা কি পরে বিয়ে করলো, কিংবা কেমন কেমন প্রোগ্রাম করলো, কিংবা ইনসাইড ভিডিওসগুলো, আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। সো লাস্ট যখন আমি এই যে মেহজাবিন আপুর বিয়েও দেখলাম, ওটাও দেখতে আমার খুব ভালো লেগেছে, দেখে মনে হয়েছে যে হ্যাঁ এরকম ফেরিটেল টাইপ বিয়েই তো আমরা চাই। সো আমি জানি না আসলে কত বছর পর কি হবে, বাট হোপফুলি এরকম হতেও পারে। আচ্ছা আচ্ছা, আমরা যখন মানে বাংলাদেশের সিনেমাগুলোতে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখে থাকি, বিশেষ করে দিঘির নিজের সিনেমাতেও তো এরকম হয়েছে যে বিয়ের পর দেখা যায় যে শ্বশুরের হয়তো বা শাশুড়ি ভালো হচ্ছে না, বা শ্বশুর হচ্ছে একটু কড়া টাইপের হচ্ছে, হয়তো বা বৌমা যে থাকছে সে কোনোভাবে আসলে লাকি না, কোনোভাবে অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছে। বিয়ে নিয়ে এরকম ভয় কাজ করে না যে বাস্তব জীবনেও যদি এরকম কিছু কমন পড়ে যায় তখন কি হবে? আমি এখনো চিন্তা করিনি আসলে যে, তাই তো আসলে চিন্তার বিষয়টা এই যে মাথায় ঢুকলো আজকে, এরপরে চিন্তা করব। আমি এখনো চিন্তা করিনি বিষয়টা যে এরকম হলে ওরকম কেন হবে। আমার মনে হয় যে আমরা সিনেমাতে যতটা দেখি ততটা আসলে আমি এক্সপিরিয়েন্স না করা পর্যন্ত বলতে পারবো না যে আসলে এতটা পরিমাণই জিনিসটা হয় কিনা, কিংবা প্রবলেমগুলো এভাবেই অ্যারাইজ হয় কিনা। আশেপাশে থেকেও এখন আমি ওভাবে প্রবলেম অ্যারাইজ শুনিনি, হয়তো বা আমি এগুলো নিয়ে ডিসকাস কম করি দেখে হতে পারে, কিন্তু এটা চিন্তার বিষয়, মাথায় থাকলো। না, হয় কি বিয়ের ক্ষেত্রে দেখা যায় আমরা সবসময় ভালো ভালো চিন্তাগুলাই করি। হ্যাঁ, আমাদের
কেননা এটা তো একটা নতুন অভিজ্ঞতা, নতুন একদমই তাই। জীবনে প্রবেশ করা, সেখানে তো আমরা সবসময় পজিটিভ বিষয়গুলো চোখের সামনে চলে আসে, কিন্তু আমাদের তো আসলে দুটো দিকেই ভাবতে হয়। তো সেজন্যই আসলে এত কিছু জানতে চাই। এবার একটু কাজের জগতে ফিরে আসি। দেখি তো এখন ওয়েব ফিল্মে কাজ করছে, কাজের জায়গাটা নিয়ে একটু শুনি। কাজ কেমন কেমন কাজ করা হচ্ছে, কিভাবে কাজ করা হচ্ছে, পছন্দের কিভাবে পছন্দ করা হয়, চুজ করা হয় যে আমি এই কাজটি করবো এই কাজটি করবো না, ক্যারেক্টারগুলোর প্রতি কিভাবে ফোকাস করা হয়, এগুলো নিয়ে একটু জানি। প্রথমত হচ্ছে কাজটা চুজ করা হয় এইটা চিন্তা করে যে আমি কাজটা, গল্পটা কি, আমার ক্যারেক্টারটা কি, আমার ক্যারেক্টারটার ডেপথ কতটুকু আসলে আমার ক্যারেক্টারটা এই গল্পে প্রভাব ফেলছে, মানে দেখানো থেকে আমার মনে হয় গল্পটার সাথে আমার ক্যারেক্টারের সম্পর্কটা কি, আমার ক্যারেক্টারটা থাকলে কি হবে, না থাকলে কি হবে। সো এই ডেপথটা চিন্তা করে আসলে কাজটা নেওয়া। এবং আমার খুব ভালো লাগে এই যে অপোজিট ক্যারেক্টারগুলো চুজ করতে। যেমন জঙ্গলির কথাই বলছিলাম যে কোনো মিল নেই আমার সাথে, আমার খুব ভালো লাগে অপোজিট ক্যারেক্টার চুজ করতে, কারণ আমি যেটা না ওটা আমি এই ক্যারেক্টারের জন্য হব। অ্যান্ড আমি যখন নিজে স্ক্রিনে দেখবো যে হ্যাঁ আমি পারছি, এটা আসলে একটা অন্যরকম আনন্দ দেয়। সো আমি এটা জীবন দিয়ে হলেও হতে হবে আমাকে, আমার কথা হচ্ছে এটা। আচ্ছা, সেটার জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে। বড় পর্দার বিষয়টা একরকম, আর ওয়েব ফিল্মের বিষয়টা তো ডেফিনেটলি অন্যরকম। একেবারে গল্পের ধরন থেকে শুরু করে সবকিছুই তো একেবারে আলাদা আলাদা হয়। দুটোর মধ্যে যদি পছন্দ করতে বলে, চুজ করতে বলে, বড় পর্দা নাকি ওয়েব ফিল্ম, কোনটা চুজ করবে? চুজ করা আমার কাছে ফিল্মই, টু বি অনেস্ট। আমার কাছে কখনো ফিল্ম এরকম মনে হয় না যে বড় পর্দা আলাদা, এটা আলাদা। আমার কাছে মনে হয় একটা হচ্ছে আমরা টিকিট কেটে হলে গিয়ে বসে দেখি, আরেকটা আমরা ফোনের মধ্যে সাবস্ক্রাইব করে, অর্থাৎ ওখানেও কিন্তু টিকিটই কাটা লাগে, সাবস্ক্রাইব করতেও টাকা লাগছে, সাবস্ক্রাইব করে টাকা দিয়ে তারপরে আমরা ফোনের মধ্যে দেখি। ফোনটাও আমাদের তখন একটা ছোটখাটো হলই হয়ে যায়। সো ওই জায়গা থেকে আমি বলবো ফিল্ম তো দুইটাই আমার কাছে সমান, কিন্তু বড় পর্দাটা আসলে যেহেতু আমরা একটু বিগ স্ক্রিন, ম্যাসিভ স্ক্রিন চিন্তা করি, কিংবা বড় পর্দায় যেহেতু আমরা অনেক দর্শক থাকে আমাদের সাথে, দর্শকের ইনস্ট্যান্ট রিয়াকশনটা আমরা দেখতে পারি, এটার জন্য আমি বলবো বড় পর্দাটা সফট কর্নার অবশ্যই ক্যারি করে, একটু বেশি কাজ করে একেবারেই। সেখান থেকে একটু যদি জানার চেষ্টা করি, সামনে কোন কোন কাজের জন্য আসলে সাইন করা আছে, আমরা কোন কোন কাজের সামনে দেখে পেতে যাচ্ছি? কিছু কাজের কথা হচ্ছে, ওয়েবের কিছু কাজেরও কথা হচ্ছে, আবার সিনেমারও কিছু কাজের কথা হচ্ছে। সব মিলিয়ে যদি ব্যাটে বলে মিলে যায়, সামনে দুর্দান্ত কিছু কাজ আসবে। এবং সেটার অপেক্ষায় থাকি যে কবে আমি অ্যানাউন্স করতে পারি, কবে আমি তাদের থেকেই অ্যাপ্রুভালটা পাই। মাঝে তো এরকম কথা শোনা গেল যে নায়ক শাকিব খানের নায়িকা হতে যাচ্ছে দিঘি, এই কথা আমি অনেক বছর ধরেই শুনে আসতেছি, বাট এটার এখনো কোনো সত্যতা আমিই পাইনি। আচ্ছা, সো ওই জায়গা থেকে আমি বলবো যে লেটস সি আসলে কি হয়। যদি এরকম সুযোগ হয় বা ইচ্ছে আছে কিনা তার নায়িকা হয়ে কাজ করার? আমার মনে হয় কি যে সুযোগ হইলে আমি বলবো সবাই চাবে কাজ করতে, কে না চাবে, সে মেগাস্টার আফটার অল। কিন্তু এখানে আসলে একটা বিষয় আছে দর্শক গ্রহণযোগ্যতা। দর্শক, আমি যেদিন শিওর হয়ে যাব ঘুম থেকে উঠে যে হ্যাঁ আমি আজকে কাজ করার পরে দর্শক আমাকে নিয়ে কোনো কটু কথা বলবে না এবং খুব সুন্দরভাবে গ্রহণ করবে এবং খুব দর্শক ফ্লেক্সিবল থাকবে কাজটা দেখার জন্য, ওই দিন আসলে আমার মনে হয় আমি একটা পারফেক্ট ডিসিশন নিতে পারবো। আর তার থেকে বড় হচ্ছে যে এরকম যদি কোনো ক্যারেক্টারও কেউ বের করে আনতে পারে যে হ্যাঁ এই ক্যারেক্টারে আসলে এদেরকেই লাগবে এবং দেখতে দৃষ্টিকটু লাগবে না। যদি আমি এক্সাম্পল দিই যে আলিয়া ভাট আর শাহরুখ খান কাজ করেছিল, আমাদের কিন্তু কোনোভাবেই দৃষ্টিকটু লাগেনি ডিয়ার জিন্দেগি দেখতে। তো এরকম যদি কোনো ভিন্নধর্মী ক্যারেক্টার কিংবা গল্প হয়ে থাকে যে ক্যারেক্টার ডিমান্ডে আমাদের লাগবে, তখন আমি অবশ্যই বলবো যে তখন তো করাই যায়। আচ্ছা, এরকম কথাও তো আসে যে শাকিব খানের সাথে অভিনয় করতে অনেকে ভয় পান, যে নানা ধরনের কটু কথা, স্ক্যান্ডেল ছড়িয়ে যেতে পারে, এরকম বিষয়গুলো কাজ করে। এইটা নিয়ে মন্তব্য কি? এটা নিয়ে একটা মন্তব্য করার কিছুই নেই, আমি তো এই মানুষের সাথে একটা টাইমে কাজ করে এসেছি। সো যারা বলে তারা কোন হিসেবে বলে আমি জানি না। আমার মনে হয় যে আসলে একটা দল যদি আমাদের, মানে একটা দল না, একটা গ্রুপ অফ পিপল যদি আমাদের ভালোবাসে, একটা গ্রুপ অফ পিপল আমাদের হেটও করে থাকে, আমাদের হেটার্সও থাকে। সো যারা হেটার্স থাকে তখন আমাদের তারা নিচে নামানোর জন্য অনেক বাজে বাজে কথাও বলতে পারে, এটা হয়তো ওটারই কোনো একটা প্রভাব হতে পারে। বাংলাদেশের সিনেমার ধরন তো একেবারেই চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে যখন বাবা মার প্রসঙ্গে চলে আসি, সেই সময় যে সিনেমাগুলো হতো সেটা তো আসলে দর্শকপ্রিয়তা ছিল অন্যরকম। সেই রকম দর্শকপ্রিয়তা কি এখনকার সিনেমাগুলো পাচ্ছে, বা কি মনে হয় সেই সিনেমাগুলো কি এখনো হওয়া উচিত কিনা? যেহেতু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, এটা সবচেয়ে বড় কথা, যে মানুষ এখন ওই টেস্টের সিনেমা আসলে দেখতে সব সময়
স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিংবা আমরা নিজেরাও আসলে জানি না দর্শক কোন টেস্টটা কখন গ্রহণ করছে। সো ওই জায়গা থেকে এখন আসলে টেস্ট বোঝাটা একটু টাফ। কিন্তু আফটার অল একটা ঘরানার সিনেমা দেখতে দেখতে এরপরে যদি আমি আবার একটা নতুন কিছু ট্রাই করে থাকি, আমার মনে হয় দর্শক ভালোভাবেই নিবে। আর আমাদের আগের কিছু গল্প যদি আবার এখন আমরা নতুন করে বানাতে পারি, নতুন মানে ধারণার মধ্যে এখনকার মেকিং এর দ্বারা, অবশ্যই আমার মনে হয় দর্শক দেখবে। দর্শক তো ভালো কাজই দেখতে চায়, ভালো কাজই দেখতে চাই, সেটি হচ্ছে সবথেকে বড় কথা। বাবাকে নতুন ভাবে আবার অভিনয়ে ফিরতে দেখা, ব্ল্যাক মানি নামে একটি দেখা, সেটি কি দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। আচ্ছা, কেমন লাগলো বাবার কাজ এত বছর পর দেখতে? না না, বাবার কাছে তো আমার প্রতিনিয়ত দেখাই হয়। বাবা তো আসলে কোনো না কোনো সিনেমায় থাকেই, কিন্তু ব্ল্যাক মানির যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারে আমি কখনো তাকে দেখিনি। আচ্ছা, মানে উনি যে এই টাইপের ক্যারেক্টার ক্যারি করতে পারে, কিংবা উনি যে এই টাইপের ক্যারেক্টার করতে পারবে কিংবা পেরেছে, মানে সবকিছু মিলিয়ে আমি জাস্ট হয়েছিলাম যে এই মানুষটা, মানে আমি যেটা বললাম যে অপোজিট ক্যারেক্টার, বাসায় তো পুরোটাই অপোজিট। আচ্ছা, মানে একদমই অন্যরকম। সেই মানুষটা এই ক্যারেক্টার প্লে করলো এত সুন্দর করে, একটা টাইমের জন্য মনেও হলো না যে উনি এরকম না, উনি একদম অন্যরকম। আমার মনে হয় যে এখানেই উনি অনেক বড় অভিনেতা এবং এটাই তার সার্থকতা। আর আমার বাবা দেখে না, আমি বলবো যে ওনার যদি 1% গুণও আমি পাই, তাহলে মনে হয় আমার অনেক কিছু সলভ হয়ে যায়। বাবার যে ক্যারেক্টারটা ছিল সেটা তো পূজাচেরির সঙ্গে ছিল, সেটা নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য আসেনি যে এই তিনি এখন এসে কেন এই ধরনের অভিনয় আসলে করলেন? না 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 না, কোনো এরকম আসেনি। আমি আরো রাফি ভাইয়াকে থ্যাঙ্কস দিয়েছি যে তুমি যে তার এই সাইডের অ্যাক্টিংটা বের করতে আনতে পারছো, এটার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। যে কখনো তাকে নিয়ে হয়তো বা এটাকে চিন্তাই করেনি যে ওনাকেও এরকম ক্যারেক্টারে দেখা যায়। আসলে আমি বলবো শেখারও যেমন শেষ নেই, ভালো কাজেরও শেষ আমাদের কখনোই থাকে না। সো যত বয়সী হোক না কেন, একটা নতুন ভালো কাজ যদি ঝুলিতে আমার পড়ে, আমি অবশ্যই নতুন করে আবার আরেকটা ক্যারেক্টার করব। অ্যানালাইসিস হয় কিনা নিজের কাজ করলে বাবার সাথে, বা বাবার কাজ দেখে তার সাথে আলোচনা করা যে তুমি আসলে ক্যারেক্টারটা এইভাবে ক্যারি করেছো, এটা আমার ভালো লেগেছে, বা সেটা নিয়ে আলোচনা সমালোচনা কিভাবে শেয়ার করা হয়? সবই করা হয়, সবই করা হয়। দেখা যায় আমাদের ডিনার টেবিলে বসে অনেক গল্প হয়, ভাত খেতে খেতে, বাবা এটা হলো, বাবা ওইটা হলো। আমার আর বাবার চেয়ারটা মুখোমুখি ডিনার টেবিলে, মানে আমি এই প্রান্তে একদম, এই চেয়ারে এই দিকের প্রথম চেয়ারটা আমার, ওই দিকের প্রথম চেয়ারটা বাবার, একদম মুখোমুখি বসে আমরা খাই এবং মুখোমুখি আমরা কথা বলি। সো আমাদের অনেক এরকম ডিসকাশন হয়ে থাকে। বাহ, চমৎকার। আমরা আসলে কথা বলতে থাকি, এর মধ্যে আমাদের আজকের যে বিশেষ আয়োজন, এটাতে বিশেষ একটা পর্ব আছে, সেটা হচ্ছে ছোট্ট একটা গেমস। আমাদের কাছে বাংলা সিনেমার ডায়লগ আছে, সেগুলো আমরা দিঘির কাছ থেকে একটু শুনতে চাইবো। আল্লাহ, আমরা আশা করছি সেটি খুব ভালো করে দিঘির কাছ থেকে আসলে শুনবো। এই মুহূর্তে দিঘির হাতে একটি কাচের জার আছে, জারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি রঙিন অনেকগুলো কাগজ আছে। এগুলোর মধ্যে না এক একটা ডায়লগ লেখা আছে। আমরা দর্শকদের উদ্দেশ্যে এখন সেই ডায়লগগুলো একবার একটু শুনতে চাইবো। একেবারে অভিনয় করার সময় যেভাবে ডেলিভারি দিঘি দিয়ে থাকে সেভাবে আমরা শুনি। মানে এটা কি কারো মতো করে বলতে হবে নাকি নিজের মতো করে? একেবারে নিজের মতো করে। মেম সাহেব, আপনারা বড় লোক, আমরা গরিব। ভালোবাসা আপনাদের কাছে খেলনা, খেলা শেষে ছুঁড়ে ফেলে দেন। বাহ, চমৎকার। পরেরটাতে যাই। আল্লাহ, তুমি আবারও এসব ছাইপাশ খেয়েছো? রোজ রোজ রাত করে বাড়ি ফিরে বউয়ের সঙ্গে মাতলামি করতে তোমার লজ্জা করে না? বাহ, চমৎকার। এরপর বাস্তব জীবনের মানে জন্য এগুলো আসলে সংরক্ষিত থেকে যাক, এইভাবে যদি ডায়লগ দিতে হয়। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? সময় মতো আপনি না এলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। বাঁচাও বাঁচাও, ছেড়ে দে শয়তান, তোদের কি মা বোন নেই? সবাই তো আসলে অনেক সিরিয়াস বলে, আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলি। আবার সেম ডায়লগ, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডায়লগ, অনেক বেশিবার বলা ডায়লগ। তোর এত বড় স্পর্ধা, সামান্য ট্যাক্সি ড্রাইভার হয়ে আমার মেয়ের দিকে চোখ দিস? ও দারুণ, এটা তো একদম বাবাদের মতো ছিল। তোর সাহস তো কম না, বামুন হয়ে ওই চাঁদের দিকে হাত বাড়াস? জানিস তোর ওই হাত আমি কেটে ফেলতে পারি?
আরেকবার এটাকে আরেকভাবে শুনবো, যেটা 90s এর সময় আমরা যখন সিনেমাতে দেখতাম বাবারা ভারী কণ্ঠে যখন বলতো, সেটাকে একটু শুনবো। আচ্ছা, তোর সাহস তো কম না, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস, জানিস তোর ওই হাত আমি কেটে ফেলতে পারি। ইয়েস, এটা দারুণ ছিল। লাস্ট ওয়ান। তুমি এইখানে আর ওইদিকে তোমার মাইয়া নদীর ঘাটে গফুরের লগে ফষ্টি নষ্টি করতেছে। ইন্টারেস্টিং, ভাবি ক্যারেক্টারগুলো থাকে না কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই যে গ্রামের হচ্ছে প্রতিবেশী কিছু থাকে না, শয়তান একদমই, টাইপের হ্যাঁ, লোকজন গিরিঙ্গি লাগানোর জন্য রেডি। দেখি আমাদের আজকের এই আড্ডার আয়োজন আসলে সময় একেবারে শেষের দিকেই চলে এসেছি। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে সেটি বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে তো দর্শকের জন্যই আমি এখানে, ওনাদের ভালোবাসার জন্যই। আমি চাই এই ভালোবাসাটা প্রকাশ পাক হলে গিয়ে জঙ্গলি দেখে। আমি চাই আপনাদের ঈদ অনেক অনেক ভালো কাটুক। আমি শিওর আপনাদের ঈদ অনেক অনেক ভালো কেটেছে এবং সামনের দিনগুলো অনেক ভালো কাটুক। কিন্তু আমি চাই পরিবার পরিজন নিয়ে আপনি হলে জঙ্গলি দেখতে যান, এবং শুধু জঙ্গলি না, অসংখ্য সুন্দর সুন্দর ছবি এসেছে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য সিনেমা হলে। আমি চাই প্রত্যেকটা সিনেমার সাথে থাকুন, বাংলা সিনেমার সাথে থাকুন এবং লিস্টে জঙ্গলির নামটা এগিয়ে রাখুন। থ্যাংক ইউ সো মাচ। দিঘিকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্টবেলার দিঘিকে যেভাবে দেখেছি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত দিঘিকে যেমনটি দেখেছি, আগামী দিনের জন্য সেই শুভকামনা থাকবে, আরও বেশি সম্মান বয়ে আনুক সকলের জন্য, বাংলাদেশের জন্য, সেই প্রত্যাশা রাখছি। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, জয়ী মাল্টিভিটামিন কোকোনাট ওয়েল নিবেদিত সেলিব্রিটি আড্ডার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিতে চাই। চোখ রাখুন আগামী পর্বের নতুন কোনো সেলিব্রিটির সাথে আড্ডায়।